ও আমার অনেক ভালো সম্পর্ক ওর সাথে। তো একটা কথা বিতর্কে কিন্তু মারামারি কথা বা তর্কাতর্কি এগুলো হয়েই যায়, সবারই হয় এগুলো। সো আমাদেরও একটা তর্ক বিতর্ক হয়েছে, এর মধ্যে ও তর্ক করছে, আমি তর্ক করছি, ও হাত দিছে আমি হাত দিছি। এই বিষয়টা নিয়ে তখনও কিন্তু আমাকে ও অনেক কিছু বলছে যে বাড়ি লিখে দেয় না, এই জন্য আমাকে মারছে, এটা করছে সেটা করছে। কিন্তু পরবর্তীতে যখন আমরা আবার ঠিক হলো সব কিছু, তখন আবার বললো কি যে আমি এটা হাইপার মোমেন্টে বলে ফেলছি, এগুলো ভুলে বলছি, মিথ্যা বলছি, এগুলো আসলে সঠিক না, কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা এগুলো করবো। মামলা হয়েছে and হ্যাঁ হাসছে কে? আচ্ছা আবার হ্যাঁ হাসাহাসি করেন নাকি একটু সাইড থেকে? আপু আপু একটু নার্ভাস না 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 নাকি? আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে টিকটকার একজন মূর্খ ছেলে আল মামুন নাম, আব্দুল্লাহ আল মামুন নাম, এই প্রিন্স মামুন, যাকে প্রিন্স মামুন নামে সবাই চেনে। তো এই প্রিন্স মামুন কে পুলিশ গ্রেপ্তার করেছে, ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আসলে আজকে মূল বিষয়টি হলো প্রিন্স মামুনকে নিয়ে নয়, প্রিন্স মামুনের পাশে যে মহিলা, ভদ্র মহিলাটি বসে আছে, এই মহিলাকে নিয়ে কথা বলবো। এই মহিলা একজন অ্যাডভোকেট, একজন লয়ার। তো এই অ্যাডভোকেট, এই মহিলা, এই লয়ার মহিলা আসলে আমার মনে হয় যে এই ভাইরাল হওয়ার জন্য মনে হয় মামুনের পাশে বসে আছে। কারণ লয়ার বা অ্যাডভোকেট তাদের কাজ হবে যদি কোনো সংবাদ সম্মেলনে আসে, তাদের কাজ হবে কথা বলা বা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া, এই সমস্ত হবে। কিন্তু এই মহিলা কোনো কথা বলতেছে না, মামুনের কাছে ফিস ফিস করে কথা বলতেছে এবং মামুনের সাথে বসে আছে। তো মামুন তো একজন অশিক্ষিত মানুষ, আপনি তো শিক্ষিত মানুষ, তা আপনি হয়তো ভাইরাল হওয়ার জন্য মামুনের পাশে বসে আছেন এবং মামুনের সাথে কথা বলতেছেন। আপনার শিক্ষিত মানুষ হয়ে আপনার এত ভাইরাল হওয়ার নেশা। তো সেটা বা এটা তো গেলই, পাশাপাশি মামুন যে গ্রেপ্তার হয়েছে তার আগে মামুন কিছু কথা বলেছে, লাইলাকে নিয়ে কিছু কথা বলেছে। এই কথাগুলো এই কথাগুলোর কারণেই হয়তো মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তো বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে আসি। কিছুদিনের মধ্যে আমার ওয়ারেন্টও বের হয়েছে, কিছুদিন আগে দেখলেন। সো এই বিষয়টা জানার আগে এই বিষয়টা নিয়ে পুরোপুরি কথা বলবে আমার লয়ার আপু, বড় আপু যে আছে লিজা আপু, উনি কথা বলবে এটা নিয়ে। কিন্তু আমি জাস্ট বলতে চাই যে ও যেগুলো করতেছে এগুলো আমি কখনো ওর কাছ থেকে আশা করি নাই। কারণ আমি আজ পর্যন্ত আপনারা দেখবেন না কোথাও আমি ওর নিয়ে একটা বাজে মন্তব্য করছি, কিন্তু ওর কাছ থেকে একবার না দুইবার না কয়েকবার বাজে মন্তব্য আসছে। যখন ওর সাথে একবার আমার একটু হাতাহাতি হলো, তর্ক বিতর্ক হলো, ও আমার গায়ে হাত দিল, আমি ওর গায়ে হাত দিলাম, এমন না যে ওরে আমি হত্যার চেষ্টা করছি বা এমন কিছু না। একটা ফ্রেন্ডশিপ, ভালো ফ্রেন্ডশিপ, আপনারা জানেন যে ওর সাথে আমার প্রায় 4 বছরের একটা ভালো সম্পর্ক, আমার কো আর্টিস্ট, ও আমার অনেক ভালো সম্পর্ক ওর সাথে। তো একটা কথা বিতর্কে কিন্তু মারামারি কথা বা তর্কাতর্কি এগুলো হয়েই যায়, সবারই হয় এগুলো। সো আমাদেরও একটা তর্ক বিতর্ক হয়েছে, এর মধ্যে ও তর্ক করছে, আমি তর্ক করছি, ও হাত দিছে আমি হাত দিছি। এই বিষয়টা নিয়ে তখনও কিন্তু আমাকে ও অনেক কিছু বলছে যে বাড়ি লিখে দেয় না, এই জন্য আমাকে মারছে, এটা করছে সেটা করছে। কিন্তু পরবর্তীতে যখন আমরা আবার ঠিক হলো সব কিছু, তখন আবার বললো কি যে আমি এটা হাইপার মোমেন্টে বলে ফেলছি, এগুলো ভুলে বলছি, মিথ্যা বলছি, এগুলো আসলে সঠিক না, কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা এগুলো করবো। ও কিন্তু মানে ওর এদিকেও ওর ফেস, ওদিকেও ওর ফেস, মানে দুই দিকেই ও ছেলের মা, ও ছেলের বাপ, ওই সব। তারপর রিসেন্টলি যেটা হচ্ছে, ও আমার ইনবক্সে একদম ভালো ভালো মানুষ, অনেক কথাবার্তা, অনেক ভালো কথা, আবার হুট করে আবার খারাপ কথা, আবার হুট করে অনলাইন জগতে এসে, অনলাইনে এসে আমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি। আমারও কিন্তু একটা আত্মসম্মান আছে, আমারও কিন্তু মানিজ্যত কিছু হলেও একটা আছে। এমন না যে সব মানুষেরই মানিজ্যত আছে, সবারই সম্মান আছে, এমন সম্মান ছাড়া কেউ তো নাই, সবারই সম্মান আছে। একটা গরিব মানুষে ভিক্ষা করে তারও একটা সম্মান আছে, যে জোকার তারও একটা সম্মান আছে। তো ও এসে অনলাইনে এসে বলে ও বান্ধবের সাথে ছবি তুলে আমার সাথে বান্ধবের সাথে তুলনা করে। তারপর আমার কিন্তু বংশগতি মানুষ আছে, আমার আবার বলছে আমার স্ট্যাটাসে ওর স্ট্যাটাস মিলে না, এগুলো তো যাইতে চাই না। আমার স্ট্যাটাসে এমন মানুষ আছে তার পায়ের নখের যোগ্যও না, এগুলো আমি বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মামলাটা নিয়ে বলতে চাই, এটা বলবে আমার আপু, লিজা আপু বলবে। আর ওর সাথে একটা সম্পর্কে ছিলাম, ভালো একটা সম্পর্ক ছিল, অ্যান্ড কো আর্টিস্ট ছিল, ওর সাথে একটা কাজের একটা সম্পর্ক ছিল। যেমন ও অনেক অনেক জায়গায় কিন্তু বলছে আমার কাছে অনেক টাকা পয়সা নিয়েছে, এটা নিয়ে সেটা নিছে। তো আমি যদি এখন বলতে চাই তাহলে আমিও কিন্তু বলতে পারি, বললে যে ও আমাকে দিয়ে বিজনেস করছে, গিভ অ্যান্ড টেক হয়েছে ওর সাথে আমার। ও আমাকে যে এতদিন ও রেমিটেন্স আসছে, আপনারা যারা কন্টেন্ট আপলোড করেন আপনারা জানেন যে কন্টেন্ট আপলোড করার পর একটা রেমিটেন্স আসে, একটা ডলার আসে, হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আসে। সো ওই অ্যামাউন্ট থেকে ও আমাকে কিন্তু কোনো ভাগ দিত না, সবটাই কিন্তু ওর অ্যাকাউন্টে যাইতো। এই পর্যন্ত 4 বছর যত ইনকাম করছে, 4 বছর আগে তো ফেসবুক, টিকটক কোনো কিছু করতো না, কোনো ভিডিও করতো না। আমি ওরে ভিডিও করাইছি, ও নিজে কিন্তু এটা আপনাদের কাছে স্বীকার করছে। অ্যান্ড আমি ওরে ভিডিও করাইছি, আমি চাইছি যে আমার সাথে যে আছে, আমি যার সাথে ভালো রিলেশন। অ্যান্ড ও গত একটা লাইভেও বলছে যে মামুন গরমে ঘামতেছে, আমি এসি পাঠিয়ে দিছি।
তো ও নিজের মুখেই কিন্তু বলছে ও পাঠাই দিছে, আমিও মানি হ্যাঁ ও পাঠাই দিছে, আমি সব জায়গায় স্বীকার করি যে হ্যাঁ ও পাঠাই দিছে। আমি তোর কাছ থেকে চাইয়া বা কোনো কমিটমেন্ট দিয়ে তো আমি ওর কাছ থেকে নিয়ে নেই, কোনো বিয়ের প্রলোভন দেখেনি যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসবো, আমার সাথে প্রেম করবো, তো আমাকে এগুলো পাঠো, এইসব তো কোনো কিছু ছিল না। এগুলো হচ্ছে মিথ্যা মামলা, এগুলো হচ্ছে মিথ্যা কথা। এগুলো কিন্তু আমাদের কোর্টে বলা হয়েছে এইসব কথাবার্তা, যেগুলো একটু পরে আমার যে লয়ার আপু আছে লিজা আপু, উনি ক্লিয়ারিফাই করবে। তারপর আরও অনেক কিছু আছে, অনেক এলিগেশন লাগানো হয়েছে, অনেক বাজে বাজে এলিগেশন লাগানো হয়েছে, যেগুলো আমি কখনো চিন্তা ভাবনা করি নাই, কখনো ভাবতেও পারি নাই যে লেলার মুখ থেকে এই সমস্ত কথাবার্তা আসবে। কারণ ওর যে লয়ার, ওর কথার বাইরে তো লয়ার কথা বলবে না, এটা তো আপনারা জানেন। আমার যে লয়ার, আমি যেভাবে বলবো, আমি যেভাবে দেখাবো, আমার মামলাটা যেরকম হবে, উনি স্টাডি করবে আমার মামলাটা নিয়ে, যখন বুঝবে তখন তো ওইটা নিয়ে ওইভাবেই কথা বলবে, উনি নিজে থেকে বানায় কোনো কথা বলবে না। তো ওনার লয়ারও, লেলার যে লয়ার ছিল, উনিও তো বানায় কোনো কথা বলে নাই, ওনাকে লেলা শিখাই দিচ্ছে, তারপরে উনি বলছে। তো যে সমস্ত কথাবার্তাগুলো বলছে এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না, আর আমি এগুলো মেনে নিতে পারতেছি না। এত বাজে বাজে কথাবার্তা বলছে যেগুলো জীবন আমি কল্পনা করতে পারিনি যে লেলা এগুলো বলবে আমাকে, বুঝতে পারলেন? এরকম বাজে একটা অবস্থা হয়েছে। যাই হোক, আমি এই মামলাটা নিয়ে এখন শুনতে চাই লিজাপুর কাছ থেকে, আপনাদের কাছ থেকে একটু 5 মিনিট সময় নিয়ে আমি যে লিজাপু মামলাটা নিয়ে একটু খুলে বলুক, তারপর আপনাদের প্রশ্নগুলো আমি শুনি। ওকে, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি যে মামলাটি নিয়ে কথা বলার জন্য। সেই মামলাটি হয়েছে জিআর মামলা নং 132/2023, ক্যান্টনমেন্ট থানার মামলা নং 2023-5-12। আমার মক্কেল আব্দুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করেন এবং আদালত সন্তুষ্ট হয়ে আব্দুল্লাহ আল মামুনের কেসে প্রাইমা ফেসি না থাকায় আদালত মামুনের জামিনের আবেদন মঞ্জুর করেন এবং আমরা তার প্রতি সন্তুষ্ট। আমি একজন আইনজীবী হিসেবে এই মামলায় পর্যালোচনা করে যা দেখতে পাই, আমাদের যিনি বাদীনি আছেন মিস লায়লা, উনি যে মামলাটা করেছেন, মামলার যে অভিযোগ করেছেন, অভিযোগটি একেবারেই অতিরঞ্জিত ছিল। কিভাবে অতিরঞ্জিত ছিল সেটাই আপনাদের কাছে আমি ক্ল্যারিফাই করব। বাদী বলেছেন আসামি তার হাতে থাকা মোবাইল দ্বারা বাদীর মুখে, চোখে, মাথা সহ বিভিন্ন স্থানে, শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করেন। কিন্তু এই মামলায় মেডিকেল সার্টিফিকেট যেটা দাখিল করা হয়েছে, সেখানে গুরুতর জখমের কোনো বর্ণনা পাওয়া যায়নি। মেডিকেল সার্টিফিকেটে যে ধরনের ফিজিক্যাল অ্যাসল্টের কথা বলা হয়েছে, এটা দুজন মানুষের সামান্য হাতাহাতির মাধ্যমেই হতে পারে। চার্জশিটে যে ধরনের আঘাতের কথা বলা হয়েছে, তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে চার্জশিট দাখিল করেছেন, সেখানে উল্লেখ করেছেন আঘাতের ধরন সিম্পল ইন নেচার, আঘাতের ধরন সিম্পল ইন নেচার। এখন আমার আসামি যদি বাদীকে মোবাইল কিংবা শক্ত কোনো ধারালো ধাতব পদার্থ দ্বারা মুখমণ্ডল কিংবা মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাত করতেন, তাহলে মেডিকেল সার্টিফিকেটটা হতো গ্রিভিয়াস ইন নেচার। কিন্তু এ ধরনের গুরুতর কোনো জখমের কথা আমাদের প্রাপ্ত মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়নি। তাছাড়া বাদীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় বাদিনী সেদিন কোনো হসপিটালে ভর্তি হয়নি। তিনি শুধুমাত্র 10 টাকায় একটি টিকিট কেটে কুর্মিটোলা জেনারেল হসপিটালে একটা চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসেন। বাদিনীকে যদি হত্যার উদ্দেশ্যে আমার আসামি আঘাত করত, তাহলে তার কমপক্ষে 1 সপ্তাহ হাসপাতালে ভর্তিয়াধীন থাকা উচিত ছিল। যেভাবে উনি আঘাতের যে বর্ণনা উনি দিয়েছেন, যদি সেটা সত্যি হতো, সাথে সাথে বাসায় ফিরে যেতে পারতেন না। বাদীকে ঔষধের যে প্রেসক্রিপশন দিয়েছেন, সেখানে দেখা যায় একটি গ্যাসের ওষুধ সার্জার 10 এবং একটি সার্জার 20 এবং একটি জিরো পেইন নামে একটা ওষুধ, যেটা 10 mg। বেধড়ক মারপিটের কথা যেটা বলা হয়েছে, আপনাদের কি মনে হয় শুধুমাত্র একটা গ্যাসের ওষুধ আর একটা জিরো পেইন দিয়ে হালকা একটা, হ্যাঁ, আমার আসামি আমাকে বলেছেন যে হ্যাঁ আপু আমাদের কথা কাটাকাটি হয়েছে,
হয়নি তেমন না, কথা কাটি হয়েছে, ও আমাকে অ্যাসাল্ট করেছে, আমিও করেছি, কিন্তু আলটিমেটলি ও আমার অ্যাসাল্টের এসে গিয়ে একটা লাইভ করলো, সেখানে কোনো রক্তপাতের ঘটনা আমরা দেখিনি। বেধড়ক মারপিটের কথা বলা হয়েছে প্রকাশ্য রাস্তায় বাদিনীকে মামুন ফেলে বাদিনীকে মারধর করেছে এবং গলা টিপে ধরেছে। আচ্ছা, তাহলে বেধড়ক মারপিটের যে অভিযোগ, সত্য হলে চিকিৎসা প্রক্রিয়া, জখমের ধরন এবং প্রেসক্রাইবড ওষুধ ভিন্ন ধরনের হতো। এটা সহজেই বোঝা যায় বাদিনী অতিরঞ্জিত করে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে মামলার অভিযোগ দায়ের করেন। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো টিকটকার এই মামুন, সে যে অপরাধে এখন মানে আটকে গেছে, বা সে যে এখন কঠিন মানকির চিপায় পড়ে গেছে, এখন এর থেকে বাঁচার উপায় কি? সে কি বাঁচতে পারবে বা কোনোভাবে বের হতে পারবে? এটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।